Hello dear students, welcome to our জয় স্টাডি চ্যানেল। আমি তোমাদের জয়চাঁদ শেঠ। আজকে আমি ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহমানতা এর যে সেকেন্ড ইউনিট রয়েছে অর্থাৎ জনন বলে যে ইউনিটটা রয়েছে, সেইখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এই প্রশ্নগুলির যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি আমি স্টার মার্ক করে দেব, ঠিক আছে? এবং এই ভিডিওতে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই নিয়ে এসেছি আমি। তাহলে ভিডিওটি আর বড় না করে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, জনন কি? উত্তর হয়ে যাবে, যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখে তাকে জনন বলে। পরের প্রশ্ন, জনন কত প্রকার ও কি কি? উত্তর, জনন প্রধানত দু প্রকার, যথা অযৌন জনন এবং যৌন জনন। এছাড়া অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন ও অপুংজনী বা পার্থেনোজেনেসিস এর সাহায্যে জীবেরা জনন সম্পন্ন করে। পরের প্রশ্ন, যৌন জনন কাকে বলে? এটা একটু স্টার মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, যৌন জনন কাকে বলে? এর উত্তরটি হয়ে যাবে, জনন কোষাধারে বা জনন অঙ্গে সৃষ্ট দুটি ভিন্ন জনন কোষ অর্থাৎ পুংগেমেট ও স্ত্রী গেমেটের মিলনের মাধ্যমে সংঘটিত উন্নততম জনন প্রক্রিয়াকে যৌন জনন বলে। যেমন মানুষ, খরগোশ, হরিণ প্রভৃতি উন্নত প্রাণীর জনন। পরের প্রশ্ন, যৌন জননের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, যৌন জননের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর পয়েন্টে, যৌন জননের দুই প্রকার গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে, এখানে বানানো একটু ভুল হয়ে গেছে, এটা অপত্যের হয়ে যাবে। মিলনের ফলে অপত্যের সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট, এই প্রকার জননের মাধ্যমে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, যা নতুন প্রজাতির সৃষ্টিতে তথা জীবের বিবর্তনে সাহায্য করে। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননে ডেফিনেটিভ নিউক্লিয়াস কীভাবে গঠিত হয়? উত্তর, ভ্রূণস্থলিতে দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। পোলার নিউক্লিয়াস অর্থাৎ N প্লাস পোলার নিউক্লিয়াস অর্থাৎ N ইকুয়াল টু ডেফিনেটিভ নিউক্লিয়াস 2N। পরের প্রশ্ন, সিঙ্গেমিক কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে স্টার মার্ক দিতে পারো তোমরা, ঠিক আছে? উত্তর হয়ে যাবে, যে যৌন জননে জনন কোষাধার এর বাইরে পুং ও স্ত্রী গেমেটের মিলন সম্পূর্ণভাবে এবং স্থায়ী রূপে সংঘটিত হয় তাকে সিঙ্গেমি বলে। ক্লেমাইডোমোনাসে এই ধরনের জনন দেখা যায়। পরের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ, এটিকেও তোমরা স্টার মার্ক দিয়ে দেবে। উত্তর হয়ে যাবে, যে যৌন জননে পুংগেমেটটি ক্ষুদ্র ও সচল প্রকৃতির হয় এবং স্ত্রী গেমেটটি
বড় ও নিশ্চল প্রকৃতির হয় তাদের মিলনকে উগেমি বলে। ইডোগোনিয়াম ও ভলভক্স নামক শৈবাল এবং উন্নত শ্রেণীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীদের এই প্রকার জনন দেখা যায়। এই ছবিতে আমি তোমাদেরকে দেখিয়েছি একটি ডিম্বাণু এবং শুক্রাণু, যেমন হচ্ছে উগেমেট। এইভাবে জায়গোটটি তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, আইসোগেমি কাকে বলে? যে যৌন জননে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট অঙ্গসংস্থানগতভাবে ও শারীরবৃত্তীয়ভাবে একই রকমের হয় তাদের মিলনকে আইসোগেমি বলে। ক্লেমাইডোমোনাস শৈবাল, মনোসিস্টিস অর্থাৎ প্রোটোজোয়া হবে এটা, ইত্যাদিতে প্রধানত আইসোগেমি জনন দেখা যায়। একটা ছবি দেওয়া আছে, ছবিগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, অ্যানাইসোগেমি কাকে বলে? যে যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের আকার, আয়তন ও আকৃতি সমান হয় না এবং গ্যামেটের মিলন জননাঙ্গের বাইরে ঘটে তাকে অ্যানাইসোগেমি বলে, যেমন ক্লেমাইডোমোনাস। এটিরও ছবি দেওয়া আছে, তোমরা ছবিগুলো একটু ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, অযৌন জনন কাকে বলে? নির্দিষ্ট জননাঙ্গে উৎপন্ন জননকোষের অর্থাৎ স্পোর বা রেণু পারস্পরিক মিলন ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পাদনের প্রক্রিয়াকে অযৌন জনন বলে, যেমন ইস্ট, কর্কট গম। এই ছবিগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, বিভাজন পদ্ধতিতে জনন কাকে বলে উদাহরণ দাও? অধিকাংশ এককোষী জীবে মাইটোসিস বা এমাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা দুটি অর্থাৎ দ্বিবিভাজন বা দুইয়ের বেশি অর্থাৎ বহু বিভাজন নতুন অপত্য সৃষ্টি করার পদ্ধতিকে বিভাজন বলে। উদাহরণ, অ্যামিবার দেহে যেমন দ্বিবিভাজন দেখা যায় এবং প্লাজমোডিয়ামের দেহে বহু বিভাজন দেখা যায়। পরের প্রশ্ন, এটিকেও স্টার মার্ক দিয়ে দিতে পারো তোমরা। বাডিং বা কর্কট গম কাকে বলে উদাহরণ দাও? যে অযৌন জনন এটা দুবার হয়ে গেছে, এটা একটা বাদ দিয়ে দেবে। এটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহের অংশবিশেষ স্ফীত হয়ে মূল দেহ থেকে আলাদা হয়ে নতুন অপত্য সৃষ্টি করে তাকে বাডিং বা কর্কট-গম বলে। এই স্ফীত অংশটিকে কোরক বলা হয়। উদাহরণ, ইস্ট, হাইড্রা ইত্যাদি। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। রেণু উৎপাদন কাকে বলে উদাহরণ দাও? যে অযৌন জনন পদ্ধতিতে মস, ফার্ন ও ছত্রাক দেহে সৃষ্ট এককোষী রেণু জনিত্রী দেহ থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে ও নতুন অপত্য সৃষ্টি করে তাকে রেণু উৎপাদন বা স্পোরুলেশন বলে। উদাহরণ, ক্লেমাইডোমোনাস, পেনিসিলিয়াম প্রভৃতি। পরের প্রশ্ন, পুনরুৎপাদন কাকে বলে উদাহরণ দাও? এটিকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহের দেহাংশ থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হয় তাকে পুনরুৎপাদন বলে। উদাহরণ, প্ল্যানেরিয়া নামক এককোষী প্রোটোজোয়া। পরের প্রশ্ন, খণ্ডীভবন কাকে বলে উদাহরণ দাও? যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের দেহ এক বা একাধিক খণ্ডে বিভক্ত হয় ও প্রতিটি খণ্ড কোষ বিভাজনের দ্বারা একটি পূর্ণাঙ্গ অপত্যে পরিণত হয় তাকে খণ্ডীভবন বলে। উদাহরণ, স্পাইরোগাইরা নামক শৈবালে এই প্রক্রিয়া দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন হয়। এই ছবিটা একটু ভালো করে দেখে নেবে তোমরা। পরের প্রশ্ন,
চলরেণু বা জুস্পোর কাকে বলে? উদ্ভিদের ঔজনজননে রেণুগুলি সিলিয়া বা ফ্লেজেলাযুক্ত হলে তা গমনে সক্ষম হয়। এদের চলরেণু বা জুস্পোর বলে, যেমন ভলভক্স, ক্লেমাইডোমোনাস প্রভৃতি শৈবালের চলরেণু। পরের প্রশ্ন, অচলরেণু বা অ্যাপ্লানোস্পোর কাকে বলে? উত্তর, জীবের ঔজনজননের রেণু চলন ক্ষমতাহীন হলে তাকে অচলরেণু বা অ্যাপ্লানোস্পোর বলে, যেমন মিউকোর, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাকের রেণু। পরের প্রশ্ন, জাইগোস্পোর কাকে বলে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমরা স্টার মার্ক দিয়ে দিবে। নিম্ন শ্রেণীর জীবের দুটি গ্যামেটের সংযুক্তি পদ্ধতিতে মিলনের ফলে যে ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয় তাকে জাইগোস্পোর বা ভ্রূণ রেণু বলে। স্পাইরোগাইরার দেহে দেখা যায়। পরের প্রশ্ন, অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন কাকে বলে? যে ঔজনজনন পদ্ধতিতে উদ্ভিদ দেহের যে কোনো অঙ্গ বা তার অংশবিশেষ জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন ও বৃদ্ধির দ্বারা নতুন অপত্যের সৃষ্টি করে তাকে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন বলে, যেমন মিষ্টি আলু রসালো মূলের সাহায্যে, পাথরকুচি পাতা অস্থানিক পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে। পরের প্রশ্ন, প্রাকৃতিক উপায়ে অঙ্গজ বংশবিস্তার ঘটে, উদাহরণ দাও। উত্তর, প্রাকৃতিক উপায়ে অঙ্গজ বংশবিস্তারকারী উদ্ভিদগুলি হল মিষ্টি আলু, এর রসালো মূলের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার ঘটে। 2 নম্বর পয়েন্ট, কচুরিপানা এর অবয়ব কাণ্ডের মাধ্যমে, একটু ঠিক করে নেবে, অবয়ব হয়ে যাবে এটা, ঠিক আছে, অঙ্গজ বংশবিস্তার ঘটে। 3 নম্বর পয়েন্ট, পাথরকুচি এর পাতায় উৎপন্ন অস্থানিক মূল থেকে অঙ্গজ বংশবিস্তার বৃদ্ধি ঘটে। পরের প্রশ্ন, বক্রধাবক বা স্টোলন কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বক্রধাবক বা স্টোলন হল এক প্রকার পরিবর্তিত অর্ধধাবক কাণ্ড। এদের কাণ্ডের পর্বমধ্য ধাবকের তুলনায় লম্বা হয়। শাখাগুলি প্রথমে তির্যকভাবে উপরের দিকে বৃদ্ধি পায় এবং পরে নিচের দিকে নেমে মাটি স্পর্শ করলে মধ্যাংশ তথা পর্বমধ্য খিলানের মতো বেঁকে থাকে, যেমন জুই, মেন্থা ইত্যাদি। পরের প্রশ্ন, মিষ্টি আলুর মূল কি প্রকৃতির হয় ও তার কাজ কি? উত্তর, মিষ্টি আলুর মূল রসালো প্রকৃতির, অর্থাৎ কন্দাল মূল। এটি প্রকৃতপক্ষে অস্থানিক মূল। এটি খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের আকার ধারণ করে। প্রতিটি শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এই মূল উৎপন্ন হয়। এই মূল উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তারে সহায়তা করে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, স্টক ও শিয়ন কাকে বলে? উত্তর, গ্রাফটিং বা জোড় কলমের ক্ষেত্রে যে গাছের কাণ্ড কেটে ফেলে শুধু তার মূল অংশ ব্যবহৃত হয় তাকে স্টক বলে। পক্ষান্তরে যে উন্নত ও অভিপ্রেত উদ্ভিদের শাখা স্টকের সঙ্গে সংযোজিত করা হয় তাকে শিয়ন বলে। পরের প্রশ্ন, দাবা কলমের সাহায্যে কিভাবে উদ্ভিদের অঙ্গজ জনন করা হয় লিখবে। উত্তর, এই পদ্ধতিতে উদ্ভিদের দীর্ঘ শাখাকে বাঁকিয়ে তার কোনো একটি পর্বকে মাটি সংলগ্ন করে মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। সময়ে সময়ে জল দিতে থাকলে এই অংশ থেকে অস্থানিক মূল নির্গত হয়। পরে মূলসহ শাখাটি কেটে নিয়ে অন্যত্র রোপণ করা হলে সেখান থেকে নতুন গাছ জন্মায়। লেবু, জুই, বেল গাছ এইভাবে কৃত্রিম অঙ্গজ জনন করা সম্ভব। পরের প্রশ্ন,
গুটি কলমের সাহায্যে কীভাবে উদ্ভিদের অঙ্গজ জনন সম্পন্ন হয়? উত্তর, এই পদ্ধতিতে গাছের একটি শক্ত শাখা নির্বাচন করে ওই শাখার কোনো অংশের চারদিক থেকে কিছুটা ছাল ছেঁচে সেখানে সারযুক্ত মাটি অথবা গোবরের প্রলেপ লাগিয়ে চট বা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। এরপর নিয়মিতভাবে সেখানে জল দিতে হয়। কিছুদিন পরে সেখানে অস্থানিক মূল বের হলে শাখাটি কেটে নিয়ে অন্যত্র মাটিতে রোপণ করা হয়। এইভাবে একই গাছ থেকে বহু অপত্য সৃষ্টি করা সম্ভব। আম, লিচু, পেয়ারা প্রভৃতি গাছে এইভাবে গুটি কলমের দ্বারা নতুন গাছ সৃষ্টি করা সম্ভব। ছবিটি ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্ন, অঙ্গজ জনন প্রক্রিয়া কোন উদ্ভিদে দেখা যায়? উত্তর, অঙ্গজ জনন প্রক্রিয়া যে সকল উদ্ভিদে দেখা যায় সেগুলি হলো মিষ্টি আলু, গোল আলু, পটল, পেঁয়াজ, কচুরিপানা, পাথরকুচি ইত্যাদি। পরের প্রশ্ন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে স্টার মার্ক দিয়ে দেবে। অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন কাকে বলে? যে পদ্ধতিতে ল্যাবরেটরিতে উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গ নিয়ে কলাকর্ষণের মাধ্যমে অসংখ্য পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন বলে। পরের প্রশ্ন, টোটিপোটেন্সি কি? বিচ্ছিন্ন দেহকোষের উপযুক্ত পরিবেশে সম্পূর্ণ জীবদেহে পরিণত হওয়ার ক্ষমতাকে টোটিপোটেন্সি বা পূর্ণত্ব ক্ষমতা বলে। পরের প্রশ্ন, মাইক্রো প্রপাগেশনের দুটি বৈশিষ্ট্য লেখো। এটিকে স্টার মার্ক দিয়ে দাও। ঠিক আছে। মাইক্রো প্রপাগেশনের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বরে মাইক্রো প্রপাগেশন হলো কলাকর্ষণ বা টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির অঙ্গজ পদ্ধতি। 2 নম্বর পয়েন্ট, এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে পছন্দ মাফিক ভ্যারাইটির দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটানো হয়। পরের প্রশ্ন, মাইক্রো প্রপাগেশনের অসুবিধাগুলি উল্লেখ করো। মাইক্রো প্রপাগেশনের জিনগত প্রকরণ ঘটে না বলে উদ্ভিদটির অভিযোজন ক্ষমতা কম হয়। 2 নম্বর পয়েন্ট, এটি অভিব্যক্তিতেও সহায়তা করে না। পরের প্রশ্ন, কলাকর্ষণ বা টিস্যু কালচার কাকে বলে? এটিকে স্টার মার্ক দিয়ে দাও। ঠিক আছে। উত্তর, যে প্রযুক্তি পদ্ধতিতে জীবদেহ থেকে সংগৃহীত কলা উপযুক্ত পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্ত পরিবেশে কর্ষণ করা হয় তাকে কলাকর্ষণ বা টিস্যু কালচার বলে। মাইক্রো প্রপাগেশনে কলাকর্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, বিশেষ কর্ষণ মাধ্যম অর্থাৎ কালচার মিডিয়াম কোন কোন উদ্ভিদ হরমোন যুক্ত করা হয়? উত্তর, বিশেষ কর্ষণ দ্রবণে অক্সিন ও সাইটোকাইনিন হরমোন যুক্ত করা হয়। এই হরমোনগুলো বৃদ্ধি নিয়ন্ত্রক রূপে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এক্সপ্ল্যান্ট কি? উদ্ভিদের যে বিশেষ ক্ষুদ্র অংশ অনুবিস্তারণের জন্য ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। ভাজক কলাপূর্ণ অংশ যেমন অগ্রমুকুল, মূলাগ্র, কন্দজাতীয় অঙ্গ ইত্যাদি এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে দাও। যৌনক্রম কি? উদাহরণ দাও। যৌন জননকারী কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড অর্থাৎ এন ও ডিপ্লয়েড অর্থাৎ 2n যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। উদাহরণ, ফার্ন, মৎসসহ যৌন জননকারী সকল উদ্ভিদ এবং প্যারামেসিয়াম মনোসিস্টিস সহ যৌন জননকারী সকল প্রাণী। পরের প্রশ্ন, এটাকে স্টার মার্ক দাও। যৌনক্রমের গুরুত্ব লেখো। কোনো জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌন চক্রাকারে আবর্তিত হলে তার জেনেটিক বস্তুর ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় যৌনক্রমের মাধ্যমে। পরের প্রশ্ন, যৌনক্রমে মিয়োসিসের গুরুত্ব লেখো। জীবের যৌনক্রমে ডিপ্লয়েড রেণুধর দশা অর্থাৎ 2n ও হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা অর্থাৎ n পর্যায়ক্রমে আবর্তিত হয়। রেণুস্থলের রেণু
মাতৃকোষে মিওসিস পদ্ধতিতে রেণু উৎপন্ন হয়ে লিঙ্গধর জনু সৃষ্টি হয়। লিঙ্গধর জনু হ্যাপ্লয়েড হয়ে বলেই তার পুং ও স্ত্রীজনন অঙ্গে যথাক্রমে হ্যাপ্লয়েড শুক্রাণু অর্থাৎ এন ও ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয়। তারা মিলিত হলে পুনরায় ভ্রূণ তথা রেণুধর জনু সৃষ্টি হয়, অর্থাৎ মিওসিস ঘটে বলেই জনুক্রম সম্ভব হতে পারে। পরের প্রশ্ন, স্টার মার্ক দাও। ক্লাস কি? উত্তর, জীবাণুমুক্ত এক্সপ্ল্যান্টকে টেস্ট টিউবে কর্ষণ মাধ্যমে রাখলে ধীরে ধীরে কোষ বিভাজন শুরু হয় এবং এক্সপ্ল্যান্টের কোষগুলি থেকে অবিভেদিত কোষ সমষ্টির সৃষ্টি হয়। একেই ক্লাস বলে। ক্লাসের কোষগুলি টোটিপোটেন্ট প্রকৃতির হয় এবং তা থেকে সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন, কোলোজেনেসিস কাকে বলে? উত্তর, মাইক্রোপ্রোপাগেশনের কর্ষণ মাধ্যমে অক্সিন ও কাইনেটিন হরমোনের পরিমাণ বেশি থাকলে শুধু কাণ্ড তৈরি হয়। একে কোলোজেনেসিস বা কাণ্ড উৎপাদন বলে। পরের প্রশ্ন, রাইজোজেনেসিস কাকে বলে? মাইক্রোপ্রোপাগেশনের কর্ষণ মাধ্যমে অক্সিন ও কাইনেটিন হরমোন কম মাত্রায় থাকলে শুধু মূলের সৃষ্টি হয়। একে রাইজোজেনেসিস বা মূল উৎপাদন বলে। পরের প্রশ্ন, হিস্টোজেনেসিস কাকে বলে? মাইক্রোপ্রোপাগেশনের দ্বারা ক্লাস কোষ সমষ্টি থেকে জাইলেম বা ফ্লোয়েম কলা সৃষ্টির ঘটনাকে বলে হিস্টোজেনেসিস বা কলা উৎপাদন। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখেছো তাদেরকে জয় স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ভিডিওগুলি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।